আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা 2025-এ বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের মানবন্টন, গুরুত্বপূর্ণ সাজেশন এবং কিভাবে আপনারা পরীক্ষা দিবেন এই বিষয়গুলো নিয়ে শেয়ার করা হবে। প্রথমত শিক্ষার্থী, আপনাদের যে প্রশ্নগুলো এতদিনে পেয়েছি সেই প্রশ্নগুলোর বিষয়ে উত্তর দিব। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে স্যার, আমাদের বাংলা দ্বিতীয় পত্রে কি এমসিকিউ বা নৈর্ব্যক্তিক প্রশ্ন কি আছে? আমি আপনাদের বলি, বাংলা দ্বিতীয় পত্রে কোনো নৈর্ব্যক্তিক বা বহুনির্বাচনী প্রশ্ন নেই। আপনার বাংলা দ্বিতীয় পত্রে আপনাকে একটি প্রশ্ন দেওয়া হবে, সেখানে সাবজেক্ট কোড থাকবে 2851, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। এই প্রশ্নটা থেকে লিখে আপনি যদি 33 পান তাহলে শিক্ষার্থী আপনি পাশ করতে পারবেন। শুনতে পাচ্ছেন? এখন আপনি ব্যাকরণ অংশ থেকে লিখবেন, না আপনি রচনা লিখবেন, না আপনি ভাব সম্প্রসারণ লিখবেন, এটা বিষয় না। এখানে 100 নম্বরে আপনি আনসার করবেন। এই 100 নম্বর থেকে আপনি যদি এখানে 33 পান তাহলে কিন্তু শিক্ষার্থী আপনি পরীক্ষায় পাশ করবেন। তার মানে কোনো বহু নির্বাচনী নাই, একটা প্রশ্নই দেওয়া হবে। এবার আসেন, তাহলে আমাদের এখানে এই বাংলা দ্বিতীয় পত্র সাবজেক্টটায় আমরা মানবন্টন এবং কোন কোন অংশগুলো পড়ব আমি একটু আপনাদেরকে বলে দিব। প্রথমত শিক্ষার্থী, এখানে ব্যাকরণ অংশ থেকে আপনার 6টা প্রশ্ন থাকবে। 6টা প্রশ্ন থাকবে। এখানে যেমন দেখতে পাচ্ছেন, 1-এর ক, আবার 1-এর অথবা মানে খ লিখা, আবার 2-এর ক, 2-এর খ, 3-এর ক, 3-এর খ। এইভাবে আপনাকে 1 থেকে 6 নং পর্যন্ত 12টা প্রশ্ন আপনাকে দেওয়া হবে। আপনি দেখতে পাচ্ছেন 1 থেকে 6 নং পর্যন্ত 12টা প্রশ্ন আপনাদেরকে এখানে দেওয়া হবে। এই 12টা মানে 6টা প্রশ্ন আপনাকে 1 থেকে 6 নং পর্যন্ত আপনাকে আনসার করতে হবে। কারণ এখানে হয় 6-এর ক দিবেন অথবা খ দিবেন, অথবা 5-এর ক অথবা খ। এভাবে আপনারা শিক্ষার্থী এখানে এই 6টা প্রশ্ন আপনাকে আনসার করতে হবে। কিন্তু এখন প্রশ্ন হলো, স্যার তাহলে আমরা কোন প্রশ্নগুলো এই বছরের জন্য আমরা পড়তে পারি, এই বিষয়ে যদি আমাদের একটু হেল্প করেন তাহলে আমরা উপকৃত হব। আমি আপনাদেরকে এখানে কয়েকটা বিষয় এখানে বলবো যে বাংলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম, এই যে প্রশ্নটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম, এই প্রশ্নটা আপনারা সবাই ভালো করে মুখস্থ করে ফেলবেন। একইভাবে আমি আপনাদের আরেকটা কথা বলবো, অধ্বনি উচ্চারণের নিয়ম। অধ্বনি উচ্চারণের নিয়ম আপনারা সবাই একটু খেয়াল করবেন আমার কথাগুলো। অধ্বনি উচ্চারণের নিয়ম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে একটা বলেছি যে বাংলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম, আর হলো অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম। এই গেল শিক্ষার্থী 2টি প্রশ্ন। তারপরে আমি আপনাদের বলবো যে শব্দ বলতে কি বুঝেন, উৎস বা উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। উৎস বা উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণীবিভাগ, এটা আপনারা পড়বেন। উৎস বা উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। তারপর শিক্ষার্থী এখানে আপনাদের আরেকটা বিষয় আমি বলবো যে অর্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। এখানে অর্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। অর্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগটা আপনারা সবাই ভালো করে পড়বেন, যাতে করে আপনাদের কোনো অসুবিধা না হয়। অর্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। এবার শিক্ষার্থী আমাদের একটা প্রশ্ন আছে যে একটি সার্থক বাক্যের কয়টি অংশ থাকে। এই প্রশ্নটা আপনারা ভালো করে মুখস্থ করবেন। এই যে এখানে যে
একটি বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা কয়টি গুণ থাকে আলোচনা করুন। ওই যে উদ্দেশ্য না, সার্থক বাক্যের গুণগুলো হলো আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তারপর শিক্ষার্থী গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগটা পড়বেন। একটা বলছি যে উৎস বা উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণীবিভাগ, তারপর শিক্ষার্থী হলো গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। এরপরে আপনাদের জন্য যে বিষয়টা বলবো, যে এই প্রশ্নটা দেখেন, এই আপনারা দেখতে পাচ্ছেন যে শব্দ গঠন কি, শব্দ গঠনের 5টি পদ্ধতি উদাহরণ সহ বিবৃত করুন। এই প্রশ্নগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেই জন্য আমি আপনাদের শিক্ষার্থী এখানে বলেছি। তারপরে আপনাদের বইয়ের 88 পৃষ্ঠায় যে বাক্য রূপান্তর, 88 পৃষ্ঠায় বাক্য রূপান্তর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা বাক্য রূপান্তর, এরকম এটা আপনার বইয়ের 88 পৃষ্ঠাতে আছে। এই অংশটা আপনারা ভালো করে পড়বেন। এই যে শিক্ষার্থী এখানে বাক্য রূপান্তরে আমরা দেখতে পাচ্ছি, এই পাশে আমাদের এই যে প্রশ্নগুলো আপনারা দেখবেন, যে যেখানে লেখা আছে দেখেন যে সে সত্যবাদী, সত্যবাদীকে সবাই ভালোবাসে, তাহলে জটিল করতে বলছে, যে সত্যবাদী তাকে সবাই ভালোবাসে। বিদ্বান ব্যক্তিরা সম্মান পায়, যারা বিদ্বান তারা সম্মান পায়। ধনীরা প্রায় কৃপণ, যারা ধনী তারাই প্রায় কৃপণ। এগুলো হলো আমাদের বাক্য রূপান্তর। এখানে 2টা পেজ আপনারা ভালো করে পড়বেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো কমন পড়ে যাবে। আরেকটা বিষয়, আমাদের যে সমস্ত শিক্ষার্থীর সময় কম, আপনারা পরীক্ষায় কি পড়বেন বা কোনটা পড়বেন এটা নিয়ে ভাবতেছেন, আপনারা 167 পৃষ্ঠা বের করবেন। এখানে শিক্ষার্থী এখানে হলো আমাদের প্রয়োগ অপপ্রয়োগ। আমি আপনাদের দেখি যদি আজকে সম্ভব হয় বা আগামীকাল সকালবেলা আবার এটার ভিডিও করব, আপনাদেরকে আমি তথ্যগুলো দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আমাদের বাক্য শুদ্ধকরণ, অপপ্রয়োগ, প্রয়োগ। খাতার মধ্যে লিখবেন অপপ্রয়োগ, লিখে এটা লিখবেন অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার। প্রয়োগ শুদ্ধ প্রয়োগ লিখে লিখবেন অন্যভাবে ঘরে ঘরে হাহাকার অথবা প্রতি ঘরে হাহাকার। এখানে প্রতি বাদ দিলে হয়ে যাবে শুদ্ধ, অথবা প্রতি ঘরে, 2টা ঘরের একটা ঘরে বাদ দিয়ে দিবেন। যাই হোক, এখানে 167 পেজে আপনার এই প্রশ্নগুলো পড়বেন। তাহলে শিক্ষার্থী ব্যাকরণ অংশে যা যা বলেছি এটার সামারিটা আমি একটু আরেকবার বলে দিচ্ছি। আপনারা সবাই এই প্রশ্ন দিকে দেখাই, 1 নম্বর প্রশ্নটা পড়বেন, মানে ক, একের ক। তারপর আপনার যে গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ, এক বাক্য কাকে বলে, সার্থক বাক্যের বৈশিষ্ট্যগুলো। আর এখানে তো আমি আপনাদের 88 পৃষ্ঠায় দেখিয়েছি যে আমাদের এই যে বাক্য রূপান্তরগুলো, এগুলো পড়বেন। তারপর এই পাশ থেকে আমি আপনাদের বলেছি যে এখানে শব্দ গঠনের 5টি পদ্ধতি উদাহরণ সব বিবৃতি করুন। ওই বাক্য রূপান্তর আবার আছে, অসুবিধা নাই। এখানে আমাদের এরপরে আপনাদের আরেকটা জায়গায় আমি আপনাদের এখানে কথা বলেছি যে অধ্বনি উচ্চারণের নিয়মটা আপনারা পড়বেন। অধ্বনি উচ্চারণের নিয়ম, উৎপত্তি বা উৎস অনুসারে শব্দের শ্রেণীবিভাগ, ওই আবার সেই বাক্য যে ধনীরা প্রায় কৃপণ, যারা ধনী তারা কৃপণ। যাক, এগুলো একটু চেষ্টা করবেন, আপনাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করে যাওয়ার চেষ্টা করবেন। আর 167 পেজে আমি আপনাদের পড়া বলেছি। এই ছিল আমাদের ব্যাকরণের সাজেশন, বা আমরা এই চূড়ান্তভাবে আমরা এই অংশগুলো পড়ব। কিন্তু শিক্ষার্থী এখন আমাদের পরবর্তীতে আপনাদের 7 নংয়ে আপনাদের এখানে পারিভাষিক শব্দ থাকবে 10টি, অথবা বাংলায় অনুবাদ থাকবে আপনার একটা। এখন শিক্ষার্থী 7 নংয়ে পারিভাষিক শব্দ অথবা আপনার হলো বাংলায় বঙ্গানুবাদ, যেটা আমরা বলি বঙ্গানুবাদ, এটা আমরা লিখব। এখন শিক্ষার্থী আমরা কোনটা লিখব এটা আমরা নিজেরা আমরা সিদ্ধান্ত নিব যে 7 নংয়ে আমরা কোনটা লিখতে চাই। তবে আমি আপনাদেরকে বলবো
যদি পারিভাষিক শব্দ লিখেন তাহলে আপনাকে অনেক পড়া পড়তে হবে। আর যদি বঙ্গানুবাদ পড়েন একটু ভুল হইলেও শিক্ষার্থী আপনি নম্বর পেয়ে যাবেন। সেই জন্য আপনার ইংরেজিটা দেওয়া থাকবে, আপনার এটা পড়ে যতটুকু বুঝতে পারেন। আপনি যদি অনুবাদ কিন্তু দুই ধরনের, একটা আক্ষরিক অনুবাদ, ধরে ধরে অনুবাদ, আর একটা হলো ভাবানুবাদ। যদি কাছাকাছিও কিছু লিখতে পারেন তাও শিক্ষার্থী অনুবাদ হয়ে যাবে। যাই হোক, এই ছিল বিষয়টা। আপনার অনুবাদটার দিকে আপনারা দাবিতে হবেন। লিখবেন 7 নং প্রশ্নের উত্তর খ, লেখা পরে বাংলায় অনুবাদ লিখে আপনি শুধু খালি অংশটা লিখে দেবেন যে অনেস্টি ইজ এ নোবেল ভার্চু। এগুলো আপনি লিখবেন, চেষ্টা করবেন আপনার এই কাজগুলো করার জন্য। এগুলো আপনাদের বইয়ে দেওয়া আছে। এবার শিক্ষার্থী আমরা যে বিষয়টি বলবো, অভিজ্ঞতা। এখানে 8 নংয়ে আমাদের যে প্রশ্নটা থাকবে, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে অভিজ্ঞতা বর্ণনা করুন, অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষণ লিখুন। এখন আমরা কোনটা লিখব? আমরা কি অভিজ্ঞতা লিখব না ভাষণ লিখব? এই বিষয়টা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। তবে শিক্ষার্থী, এখানে আমি আপনাদের একটা বিষয় বলে দিই যাতে আপনারা বিষয়টা ধরে নিতে পারেন, যে আমাদের বইয়ের শেষে যে নমুনা প্রশ্ন রয়েছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে অভিজ্ঞতা আর হলো ভাষণ। এই যে অভিজ্ঞতা আর আপনার ভাষণ 8 নংয়ে। তবে আপনারা এই বছরের জন্য যে অভিজ্ঞতা বা ভাষণগুলো আপনারা পড়বেন আমি আপনাদের একটু বলবো, সবাই খেয়াল করবেন। বিশেষ করে চিড়িয়াখানা ভ্রমণের যে অভিজ্ঞতাটা আছে এটা পড়বেন ভালোভাবে। এটা কোন অবস্থাতে আপনারা এটা বাদ দিবেন না, কারণ এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা হলো জাতীয় জাদুঘর ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করুন। তাহলে একটা বলেছি শিক্ষার্থী, চিড়িয়াখানা ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করুন, অথবা এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই দিই, এই যে এখানে লেখা আছে দেখেন, জাতীয় জাদুঘর ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করুন। এটা আপনারা একটু ভালো করে পড়ে যাবেন। অভিজ্ঞতা। এবার আমাদের এখানে 2টা প্রশ্ন ছিল, অভিজ্ঞতা, আর একটা প্রশ্ন ছিল আমাদের যে ভাষণ। তাহলে আমরা অভিজ্ঞতা অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা ভাষণ শেখার চেষ্টা করব। এটা ছিল মূলত আমাদের 8 নং এর বিষয়টা। এবার শিক্ষার্থী আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখাবো, সেটা হলো আমাদের 9 নং। দেখতে পাচ্ছেন, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি বা ইমেল রচনা করুন, অথবা সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র। মানে আপনি একটা ইমেল, মানে যেটা ইংরেজিতে আমরা বলি ইমেল, বাংলায় বলা হয় বৈদ্যুতিন চিঠি, আর হলো সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র। সহকারী শিক্ষকের জন্য আবেদনপত্র অথবা হলো আপনার বৈদ্যুতিন চিঠি। এখন প্রশ্ন হলো, তাহলে আপনারা কোন কোন আবেদনপত্রগুলো বা আপনারা বৈদ্যুতিন চিঠিগুলো পড়বেন, এটা একটু আমি আপনাদের হেল্প করব বলে, যাতে আপনারা আপনাদের কাজগুলো করে নিতে পারেন। আপনারা মূলত শিক্ষার্থী এখানে শিক্ষার্থী আপনাদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যেটা দেওয়া আছে এটার চেয়ে আপনাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ 2টা বিষয়। 1 নাম্বার হলো বই পড়ার কর্মসূচিতে পুরস্কার প্রাপ্তি সম্পর্কে জানিয়ে আপনার বাবার উদ্দেশ্যে একটি ইমেল রচনা করুন। এই যে 1 নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন যে বই পড়ার কর্মসূচিতে পুরস্কার প্রাপ্তি সম্পর্ক জানিয়ে আপনার বাবার নিকট একটা ইমেল, আর হলো আপনার খাদ্যাভ্যাস সম্পর্কে উপদেশ দিয়ে ছোট ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি। এই 2টা পড়বেন আপনার হলো বৈদ্যুতিন চিঠি। আর যদি মনে করেন যে না স্যার আমি তো আবেদনপত্র লিখতে চাই, তাহলে শিক্ষার্থী আপনারা মূলত এখানে সহকারী শিক্ষক নিয়োগ পদে এই আবেদনপত্রটা পড়বেন। আরেকটা হলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে
পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট একটি আবেদনপত্র, এই দুইটা আবেদনপত্র, একটা বলেছি যে সহকারী শিক্ষক, আর একটা হলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিয়োগের জন্য প্রভাষক পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র। এবার আমরা তাহলে এখানে কত নং পর্যন্ত বলেছি। এখন আপনাদের প্রশ্ন যেটা, যে স্যার অনেকে আমাকে প্রশ্ন করেছেন, স্যার আমরা পরীক্ষায় সারমর্ম অথবা বাপ সম্প্রসারণ এটা দিব কোনটা? আমি আপনাদের উদ্দেশ্যে বলি, পরীক্ষায় 10 নংয়ে আপনাদের থাকবে কি, 10 নংয়ে ধরেন 10 নং প্রশ্ন, 10 নংয়ে ক দিয়ে থাকবো ধরেন সারমর্ম, সারমর্ম, খ দিয়ে থাকবে ধরেন বাপ সম্প্রসারণ, বাপ সম্প্রসারণ। আপনি সারমর্ম লিখতে পারেন অথবা বাপ সম্প্রসারণ লিখতে পারেন, অথবা প্রশ্নটা এরকমও থাকতে পারে 10 নংয়ে ক দিয়া সারাংশ আর খ দিয়ে বাপ সম্প্রসারণ। এবার আমি আপনাদেরকে যে কথাটি বলবো, আপনারা দেখতে পাচ্ছেন 10 নংয়ের প্রশ্নের প্যাটার্নটা এরকম হবে, 10 নংয়ে সারমর্ম অথবা বাপ সম্প্রসারণ, এইভাবে একটা প্রশ্নের প্যাটার্ন, কতে সারমর্ম, খতে হলো বাপ সম্প্রসারণ, অথবা কতে সারাংশ, খতে বাপ সম্প্রসারণ। আপনাদের একটা বিষয় বোঝানোর জন্য এটা লিখেছি, বাপ সম্প্রসারণটা অবশ্যই আপনাদের থাকবে, এটা বাধ্যতামূলক থাকবে, কিন্তু সারাংশও থাকতে পারে অথবা সারমর্ম থাকতে পারে অথবা সারাংশ, এই দুইটার মধ্যে কোনটা থাকবে এটা নিশ্চিত করে এখন বলা যাবে না। আপনাকে মনে রাখতে হবে বাপ সম্প্রসারণটা নিশ্চিত থাকবে, কিন্তু এই সারাংশ সারমর্ম যে কোনো একটা থাকতে পারে। সেজন্য আমরা সবাই বাপ সম্প্রসারণগুলোর দিকে আমরা বেশি ফোকাস করব, কারণ এটা আমরা লিখতে হবে। সারাংশ সারমর্ম ভালো, কারণ এটা হলো ছোট থাকে, আমরা অল্পতে আমরা লিখে ফেলতে পারবো। যাদের আমাদের সময়ের বিষয় আছে যে আমরা তাড়াতাড়ি করে শেষ করতে চাই, ওই সমস্ত শিক্ষার্থীদের জন্য এই কথাগুলো বলা। এবার শিক্ষার্থী, আমি আপনাদের কোন কোন বাপ সম্প্রসারণগুলো আপনারা পড়তে পারেন একটু আমি আপনাদের জন্য এগুলো বলবো। প্রথমত বলি, সাহিত্য জাতির দর্পণ স্বরূপ, সাহিত্য জাতির দর্পণ স্বরূপ, সাহিত্য জাতির দর্পণ স্বরূপ। পরে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, সাহিত্য জাতির দর্পণ স্বরূপ, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এরপর শিক্ষার্থী এখানে দেখেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ দহে, তৃণ সম দহে, এটা একটু পড়বেন। এরপরে শিক্ষার্থী আরেকটা বাপ সম্প্রসারণ আপনাদেরকে দেখাবো। এখানে স্বদেশের উপকারে নাহি যার মন, কে বলে মানুষ তারে পশুরে সেজন, স্বদেশের উপকারে নাহি যার মন, কে বলে মানুষ তারে পশু সেজন, মানুষ বাঁচে তার কর্মে বয়সের মধ্যে নয়, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এই ধরনের বাপ সম্প্রসারণগুলো আপনারা বলবেন। যাই হোক শিক্ষার্থী, এগুলো পড়ার পরে এবার আমরা 10 নং শেষ করলাম। 10 নংয়ের পরে আমাদের এবার পর্ব হলো 11 নং। 11 নংয়ে আমাদের যে বিষয়টা থাকবে সবাই একটু খেয়াল করবেন। 11 নংয়ের বিষয়টা হলো আপনার ক্ষুদে গল্প অথবা সংলাপ। আপনি ক্ষুদে গল্প অথবা সংলাপ লিখতে গেলে ইংলিশে যেটাকে আমরা ডায়লগ বলি, সেটা আমাদের অনেকগুলো পার্ট লিখতে হবে। আর যদি আমরা ক্ষুদে গল্প লিখতে চাই তাহলে শুধু আমরা টিউশনি লিখে এটার সম্পর্কে আপনার ক্ষুদে একটা অনুভূতি এটা আপনি লিখে দেবেন। তবে শিক্ষার্থী, আমার মতে সংলাপের চেয়ে ক্ষুদে গল্প লেখাটাই ভালো, কারণ আপনার শিশু শ্রম এটা লিখে আপনি শিশু শ্রম সম্পর্কে আপনি কতগুলো লাইন আপনি লিখতে পারবেন।
অথবা পানি দূষণ অথবা আপনার পথ শিশু এ জাতীয় আপনার ক্ষুদে গল্পগুলো আপনারা পড়বেন। সংলাপও পড়তে পারেন, অসুবিধা নাই। সংলাপ লিখলে আপনাকে জোড়া জোড়া মিলিয়ে আপনাকে যেভাবে ইংরেজিতে ডায়লগ লেখেন সেভাবে লিখতে হবে। এবার আসেন প্রবন্ধ। 5টি প্রবন্ধ থাকবে শিক্ষার্থী। আপনাকে পরীক্ষার হলে যে কোনো একটি প্রবন্ধ লিখতে হবে, 20 নম্বরের একটি প্রবন্ধ লিখতে হবে। এবং এটার জন্য আপনারা এখানে চাইলে রূপসী বাংলাদেশ এটা পড়তে পারেন। তারপরে এখানে রূপসী বাংলাদেশের পরে মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি। আসলে মূলত আমি আপনাদের বলি, এই পড়াগুলো যদি আমরা আমাদের মূল বই থেকে আমরা দেখি আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। আমাদের যে মূল বই দেওয়া আছে, বইয়ের মধ্যে এই প্রবন্ধগুলো ভালোভাবে এখানে দেওয়া আছে। এই যে শিক্ষার্থী, আমাদের প্রথম হলো রূপসী বাংলাদেশ, এটা আমরা পড়ব। তারপর শিক্ষার্থী রূপসী বাংলাদেশের পরে আমি আপনাদের যেটা বলবো, সবাই একটু খেয়াল, স্বদেশ প্রেম। 3-4টা মিনিমাম পড়ে যান, 3-4টা যাতে আপনি উপকৃত হন। স্বদেশ প্রেম, আর এখানে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ রচনা হলো আপনার মানব কল্যাণে বিজ্ঞান অথবা আধুনিক জীবন ও বিজ্ঞান। বাংলা নববর্ষ পড়তে পারেন। তাহলে বলবেন যে কয়টা বলেছেন? একটা বলেছি রূপসী বাংলাদেশ, মানব কল্যাণে বিজ্ঞান, পরে স্বদেশ প্রেম, আর একটা হলো বাংলা নববর্ষ। এই জাতীয় রচনাগুলো পড়লেই আশা করা যাচ্ছে যে আপনাদের প্রশ্ন কমন পড়বে। যাই শিক্ষার্থী, আর আমি এখানে কথা বাড়াবো না, অনেক সময় ধরে আপনাদের সাথে কথা বলেছি। তবে শিক্ষার্থী, অনেক তথ্য অনেক সময় মনে পড়ে, কিন্তু সেগুলো ভিডিও করার সময় সেগুলো মনে পড়ে না। তারপর যাই যতটুকু পেরেছি বলেছি, আপনারা সবাই ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা আমি আরও 2-1 দিন আগে করতে পারলে আপনাদের জন্য ভালো হতো। সময়ের কারণে আমি করতে পারি নাই, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা বিষয় আমি আপনাদের বলে যাই, আমার একটা পিডিএফ আকারে যে সাজেশনটা আছে, এটাও যদি আপনারা নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন। তবে এটার জন্য আপনারা আমার সাথে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর এটার জন্য আমি আপনাদের কাছ থেকে একটা পারিশ্রমিক নিব, সেটা আমি আপনাদের বলে দিই। এটা আমার পার্সোনাল বিকাশ। আপনারা আমাকে 150 থেকে 200 টাকার মধ্যে আপনারা আমাকে পারিশ্রমিকটা দিবেন এই বাংলা দ্বিতীয় পত্রের জন্য। যার যার সামর্থ্য অনুযায়ী আপনি 150 টাকা দিলেও আমি দিয়ে দিব, অথবা 200 টাকা দিলেও দিব। এখন বলবেন স্যার আপনি এটা বললেন যে কারো 200 টাকা আছে সে দিতে পারবে, কারো সমস্যা, তাহলে সে 150 টাকা দিবে। যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।